আজকের লেকচারে আমরা দেখব সাউন্ড প্রোভাইডের জন্য যে মাধ্যমের প্রয়োজন হয় আর মাধ্যমে কিভাবে ব্যবহার করা হয়। চলো, তো আমাদের আজকের লেকচার নাম্বার 3। আর এতে আমরা সবার ফার্স্ট যেটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে শব্দ বিস্তারের জন্য আমরা জানি মাধ্যম প্রয়োজন। এটা একটা পরীক্ষার মাধ্যমে প্রমাণিত করা যায়। তো আমরা কি বলছি দুটো জিনিসকে একটু ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে। সবার ফার্স্ট, শব্দ প্রবাহের জন্য মাধ্যম কিভাবে প্রয়োজন হয়। আমরা একটা এক্সপেরিমেন্ট করে এটা প্রুফ করতে পারি। এক্সপেরিমেন্ট বা পরীক্ষার সাহায্যে এটাকে আমরা প্রুফ করতে পারি। এক্সপেরিমেন্টটা কি হবে, আমরা যদি একটা কোনো সাউন্ড সোর্স তৈরি করলাম, বা যেটাকে তোমরা আগের দিন একদম ফার্স্ট লেকচারে শুনেছিলে যেটাকে আমরা শনক বলছিলাম। আমরা যদি একটা শনক বা সাউন্ড সোর্সকে একটা শনক বা সাউন্ড সোর্স তৈরি করি, সাউন্ড সোর্স হিসেবে মূলত এখানে কি কাকে নেওয়া যেতে পারে, তুমি কোনো ওয়াচকে নিতে পারো, যে ওয়াচের ক্ষেত্রে আওয়াজ উৎপন্ন হয় বা অ্যালার্ম করতে পারে, অ্যালার্ম দিতে পারে। এবার এই ওয়াচটাকে যদি তুমি নর্মালি পরিবেশের মধ্যে রাখো তাহলে দেখতে পাবে সেটা থেকে আমাদের কাছে আওয়াজ আসে। মাথায় রাখবে এই আওয়াজ আসার কারণ কি, এই আওয়াজ আসার কারণ হচ্ছে আশেপাশে যে বায়ু থাকে তার জন্য। কিন্তু আমি মনে করো এবার একটা সেট তৈরি করলাম, যে সেট ক্ষেত্রে এখানে একটা ভ্যাকিউম পাম্প আছে, এখানে একটা ভ্যাকিউম পাম্প আছে। তোমরা জানো ভ্যাকিউম পাম্প কি করে, ভ্যাকিউম পাম্প এর মধ্যেকার যে বাতাস থাকবে সেই বাতাসগুলোকে বাইরে বের করে দিতে পারে। তো আমরা ভ্যাকিউম পাম্প থেকে ফার্স্টে বাতাসগুলোকে পুরোপুরি বাইরে বের করে নিয়েছি। আর এখানে আমাদের অ্যালার্ম ক্লক ছিল, আমরা অ্যালার্ম ক্লকটাকে এখানে রেখে দিয়েছিলাম। ওকে, এটা হচ্ছে আমার সেই অ্যালার্ম ক্লকটা রয়েছে। এবার মনে করো এই অ্যালার্ম ক্লকটা যখন ফার্স্ট অবস্থায় ছিল তখন সাউন্ড করছিল। কি কি দেখলাম, পর্যবেক্ষণ কি কি হলো। ফার্স্ট, যখন যখন শুরুতে রাখলাম, শুরুতে রাখা হলো, শুরুতে রাখা হলো, তখন অ্যালার্ম ক্লক, তখন অ্যালার্ম ক্লক সাউন্ড করছিল, সাউন্ড করছিল। ফার্স্ট আমরা এটাকে দেখলাম। 2 নম্বর কি করলাম, 2 নম্বর দেখলাম যখন আমি এই যে আমার ভ্যাকিউম পাম্পের সাহায্যে এই সংস্থার মধ্যে থেকে যা যা বায়ু রয়েছে সব ম্যাটেরিয়ালগুলোকে বের করে দিলাম। মনে করো এখানে আমার এটা হচ্ছে কি আমার বায়ুর ম্যাটেরিয়াল রয়েছে যেগুলোকে তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি কি করলাম, এই সেকেন্ড কেসে এর মধ্যে থেকে ভ্যাকিউম পাম্পের দ্বারা সব বায়োর ম্যাটেরিয়ালগুলোকে বের করে দিচ্ছিলাম। আমি বললাম যেমনভাবে কি করবে, এখান থেকে বায়োর ম্যাটেরিয়ালগুলো সব বের করে দিলাম। এখন এই অবস্থায় দাঁড়িয়ে এটার ক্ষেত্রে যেমন ম্যাটেরিয়াল ছিল, এটার ক্ষেত্রে এখন কোনো প্রকার ম্যাটেরিয়াল নেই, অর্থাৎ এর মধ্যে এখন কোনো প্রকার মাধ্যম নেই। এই অবস্থায় দেখলাম কোনো প্রকার সাউন্ড শোনা যাচ্ছে না। এই অবস্থায় কি দেখতে পেলাম, পর্যবেক্ষণ কি হলো, কোনো প্রকার শব্দ শব্দ বাইরে আসে না, শব্দ বাইরে আসছে না, আসছে না। কখন আসছে না বলবে, যখন যখন এর মধ্যে থেকে ভ্যাকিউম পাম্পের সাহায্যে টোটালি যা যা বাতাস ছিল বা যা যা মিডিয়াম ছিল সেগুলোকে বের করে নেওয়া হয়ে গেল। ভ্যাকিউম পাম্পের সাহায্যে বাতাস বের করে নেওয়ার পরে, ভ্যাকিউম পাম্পের সাহায্যে সাহায্যে বাতাস বাতাস বার করে নিলে, বাতাস বার করে নিলে। ওকে, আচ্ছা, লাস্ট কি করলাম, আমরা আবার এর মধ্যে বাতাসকে প্রবেশ করানো স্টার্ট করলাম। আমরা কি করলাম এরপরের স্টেপে এটার মধ্যে আবার বাতাস প্রবেশ করানো স্টার্ট করলাম। কি বললাম বুঝতে পারলে, এর মধ্যে আরেকবার বাতাস প্রবেশ করানো স্টার্ট করলাম। আর আমি দেখলাম এর মধ্যে এভাবে এভাবে আবার বাতাস ধীরে 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 প্রবেশ করালাম, এন্টার করলাম পাম্পে ভ্যাকিউম পাম্পে এয়ার এয়ার এন্টার করানো হলো ধীরে ধীরে। দেখা গেল যখন এয়ারকে এন্টার করানো হচ্ছে তার সাথে সাথে এর মধ্যে থেকে আবার সাউন্ড আসা স্টার্ট হলো। যখন এয়ার এন্টার হলো, দেখা গেল কি এয়ার এন্টার করানোর ফলে এয়ার এন্টার করানোর ফলে
করানোর ফলে আবার আবার সাউন্ড সাউন্ড শোনা যাচ্ছিল, আবার সাউন্ড শোনা যাচ্ছে। বোঝা গেল? তাহলে কি হলো গল্পটা? শুরু থেকে এক্সপেরিমেন্টে দেখলাম একটা সনক নিয়েছে, সনক হিসেবে এখানে কে বিহেভ করছে? বলে অ্যালার্ম বিহেভ করছে। যখন আমরা শুরুতে দেখতে পেলাম যে অ্যালার্ম ক্লকটাকে যদি আমি একটা পাত্রের মধ্যে রাখি তাও আমি আওয়াজ পাচ্ছিলাম, যখন আমি তার মধ্যে থেকে আশপাশের মাধ্যম বা বায়ু মাধ্যম যেটা ছিল সেটাকে বাইরে বের করে নিলাম, ভ্যাকিউম পাম্পের সাহায্যে পুরোপুরি ক্লিয়ার করে, তখন আমি কি দেখতে পেলাম? যে আর কোনো আওয়াজ আসছে না। তার মানে যদি এখানে কোনো মাধ্যম না থাকে তাহলে আমরা দেখতে পেলাম কোনো প্রকার আওয়াজ আসে না। আবার যখন আমি ধীরে ধীরে এর ভিতরে হাওয়া প্রবেশ করালাম অর্থাৎ মাধ্যম দিলাম, তখন আমরা দেখতে পেলাম এটা থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে। তার মানে এর থেকে কি পর্যবেক্ষণ তো আমরা বুঝতে পারলাম। তাহলে এর থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায়? যে শব্দ যদি আমাদের শুনতে হয় বা শব্দ প্রবাহের জন্য মাধ্যমের প্রয়োজন। শব্দ প্রবাহের জন্য শব্দ প্রবাহের জন্য শব্দ প্রবাহের জন্য অত্যাবশ্যক মাধ্যম প্রয়োজন। উইদাউট মাধ্যম শব্দ প্রবাহিত হতে পারে না। অত্যাবশ্যক মাধ্যম মাধ্যম প্রয়োজন, মাধ্যম অবশ্যই দরকার। বোঝা গেল? এটা হচ্ছে কি আমাদের টোটাল গল্প যে শব্দের জন্য কিভাবে আমরা মাধ্যম পাই। নেক্সট আমরা যে টপিকে যাব সেটা হচ্ছে শব্দ মাধ্যমের জন্য বিস্তার। এটার ক্ষেত্রেও আমি স্টার্ট করছি একটা এক্সপেরিমেন্ট দিয়ে। এটা থেকে তুমি একটা ভালো ওয়েভের ফিল পাবে, যে ওয়েভ কিভাবে কাজ করে, ওয়েভের মোশন কিভাবে হয় সেটাকে ভালোভাবে বুঝতে পারবে। মনে করো আমি তোমার ক্ষেত্রে তোমাকে এখানে একটা পাইপ দিলাম, আর আমি বললাম এই পাইপটার ক্ষেত্রে পুরো পার্টে এই যে ভেতরের পার্ট যেটা রয়েছে সে ভেতরের পার্টটাকে পুরোপুরি স্মোকে ভর্তি করে দিলাম। ভালোভাবে কি বললাম বুঝতে পারলে? এই ভেতরের যে পার্ট আছে এই ভেতরের পার্টটা পুরোপুরি স্মোকে ভর্তি রয়েছে। এই ভেতরের পার্টটা পুরোপুরি স্মোক ভর্তি আছে, এর ভেতরে স্মোক রয়েছে অনেকটা। ওকে, এবার এই স্মোকের ক্ষেত্রে আমি যদি একদিক থেকে আমি এখানে আবার সেই অ্যালার্ম ক্লক নিলাম, আর অ্যালার্ম ক্লক কি তৈরি করবে? এখান থেকে সাউন্ড প্রডিউস করবে। তো আমি অ্যালার্ম ক্লকের বা একটা কাজ করতে পারো, এখানে একটা হর্ন ইউজ করতে পারো, সাউন্ড বক্স ইউজ করতে পারো। তো এখানে আমি একটা সাউন্ড বক্স ইউজ করলাম, সাউন্ড বক্স তৈরি করলাম, যেখানে সাউন্ড বক্সটা এই জায়গা থেকে সাউন্ড তৈরি করছে। যখন এই সাউন্ড বক্স এখান থেকে সাউন্ড তৈরি করবে তখন কি হবে? এইখানে যে মাধ্যম রয়েছে নিশ্চয়ই সেই মাধ্যমের মধ্যে থেকে সাউন্ডটাকে যাবে। দেখা গেল এখান থেকে একটা, এবার এরপরে কি করলো? এই জায়গা থেকে একটা না ছোট ছিদ্র করে দিলাম। কি করে দিলাম? এই জায়গা থেকে একটা ছোট ছিদ্র করে দেওয়া হলো, ক্ষুদ্র ছিদ্র করে দেওয়া হলো। এবার স্বাভাবিকভাবে হয়তো তুমি ভাবছো যখন সাউন্ড দেওয়া হলো তখন এই ধোঁয়াগুলো সব পরপর পরপর বেরিয়ে যাবে, বাট দেখা গেল এমনটা হলো না। যখন সাউন্ড প্রবাহ করা হলো দেখা গেল এখান থেকে ধোঁয়া খুব একটা হারে বাইরে বেরোলো না। এই জায়গা থেকে ধোঁয়া ধোঁয়া বাইরে বাইরে বার হয়নি, খুব অল্প পরিমাণে হয়েছে নামমাত্র। তার থেকে কি বুঝতে পারলাম? শব্দ বিস্তারের জন্য মাধ্যম প্রয়োজন, কিন্তু শব্দ মাধ্যমকে নিজের বিস্তার মাধ্যম হিসেবে ব্যবহার করে যায় না। এমন না যে এখানকার যে বাতাস রয়েছে সেই বাতাসটা এখানে যাবে তাহলেই শব্দ যাবে। তার মানে আমরা বুঝতে পারলাম শব্দ বিস্তারের জন্য মাধ্যম প্রয়োজন, কিন্তু এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? লিখে নেব এটা, শব্দ শব্দ বিস্তারের জন্য শব্দ বিস্তারের জন্য মাধ্যম প্রয়োজন, শব্দ বিস্তারের জন্য মাধ্যম প্রয়োজন, কিন্তু প্রয়োজন কিন্তু মাধ্যমের মাধ্যমের স্থানচ্যুতির মাধ্যমে, মানে মাধ্যমের, আমি যদি ভাবি যে জায়গা থেকে সরে যাবে, মাধ্যমের স্থানচ্যুতির মাধ্যমে স্থানচ্যুতির মাধ্যমে স্থানচ্যুতির মাধ্যমে শব্দ প্রবাহিত হয় না। চ্যুতির মাধ্যমে শব্দ প্রবাহিত হয় না। এরকম না যে স্থানচ্যুত করাবে, এখানকার যে ম্যাটেরিয়াল আছে পুরোপুরি নিয়ে ওদিক বরাবর সরে যাবে তাহলেই সাউন্ড শুনতে পাবো, এমন ব্যাপার নেই। তাহলে আমরা কি বলতে পারি? যে শব্দ বিস্তারের জন্য মাধ্যম প্রয়োজন, কিন্তু মাধ্যমের স্থানচ্যুতির মাধ্যমে শব্দ প্রবাহিত হয় না।
বোঝা গেল আমাদের টোটাল দুটো এক্সপেরিমেন্টের থেকে আমরা কি বুঝতে পারলাম, যে শব্দ প্রবাহের জন্য তো মাধ্যম দরকার, বাট মাধ্যম এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না। এরপর আমরা যদি এই দুটো জিনিসকে বুঝতে পারি, এই দুটোকে ভালোভাবে যদি তুমি ফিল করতে পারো, তাহলে তরঙ্গের ধারণা তুমি পাবে। আমি যদি বলি হোয়াট ইজ ওয়েভ বা হোয়াট ইজ তরঙ্গ, তাহলে প্রথম দিনই একদম আমি বলে দিয়েছিলাম যে তরঙ্গ হলো এক টাইপস অফ ডিস্টারবেন্স। কি মাথায় রাখবে, এটা হলো একটা টাইপ অফ ডিস্টারবেন্স। কি মাথায় রাখবে, এটা ইজ এ টাইপ অফ ডিস্টারবেন্স কোনো একটা সংস্থাতে এসে ডিস্টার্ব করে দিয়ে চলে যাবে। 2 নম্বর কি হবে, আচ্ছা 2 নম্বর হলো দ্যাট ইজ এ টাইপ অফ এনার্জি। যেমন ভাবে মাথায় রাখবে, ডিস্টারবেন্স যত সময় পর্যন্ত ঝামেলা চলে একটা জিনিসের মধ্যে, তত সময় পর্যন্ত ডিস্টারবেন্স থাকে। যখন আবার ঝামেলা শেষ হয়ে যায়, তখন এমন তো না যে ডিস্টারবেন্স গুলো আবার ক্রমাগত চলতে থাকে। ধরো বাড়িতে তোমার ঝামেলা হলো, ঠিক আছে, বাড়িতে মায়ের সাথে ঝামেলা হলো কোনো একদিন কোনো একটা কারণে, রিজনে, তুমি দেখবে ওইটা অল্প সময়ের জন্য ওই ঝামেলাটা চলবে, আবার আগের মতন জায়গায় ফিরে আসে। তো ওয়েভের ক্ষেত্রেও তেমন, তুমি একবার মনে করো এটার ক্ষেত্রে ডিস্টারবেন্স ক্রিয়েট করলে, যে ডিস্টারবেন্সটা তুমি ক্রিয়েট করবে সেটা ওই সময় বা ওই মুহূর্তের জন্যই ঠিক আছে, তারপরে আর কাজ করে না। এরপরে তাহলে আমার এটা হচ্ছে কি ডিস্টারবেন্স। 2 নম্বর হচ্ছে কি এনার্জি বলতে পারো, কিংবা কেউ এটাকে বলতে পারে এটা হলো একটা ঘনত্ব বা ডেন্সিটি। তাহলে আমরা কি কি বলতে পারি, এটাকে শক্তি বলতে পারি, ডিস্টারবেন্স বলতে পারি, এনার্জি বলতে পারি, ডেন্সিটি বলতে পারি, আর কোনো জিনিসের স্মরণ বলতে পারি। কোনো জিনিসের স্মরণ বলতে পারি। স্মরণ মিন্স ডিসপ্লেসমেন্ট। কোনো জিনিস যদি ডিসপ্লেসমেন্টও হয়, তাহলেও তার ক্ষেত্রে আমরা কি বলবো, যে এখানে আমাদের কোথাও না কোথাও শব্দ রয়েছে বা তরঙ্গ তৈরি হবে। শব্দ এক প্রকার তরঙ্গ, তাই। আচ্ছা আর কি হতে পারে, বলে চাপ। যদি চাপের পরিবর্তন হয় কোনো একটা জায়গায়, দেখতে পারো বারবার কোথাও কখনো চাপ বাড়ছে, কখনো চাপ কমছে, চাপ বাড়ছে, চাপ কমছে, অনবরত যদি এই ঘটনাটা ঘটতে থাকে, তাহলেও সেক্ষেত্রে তরঙ্গ তৈরি হবে। তাই তরঙ্গ তৈরি করার জন্য আমাদের কি কি দরকার ভালোভাবে বুঝে নাও। এর মধ্যে যে কোনো একটা হলেই হবে। কি কি, ডিস্টারবেন্স হতে পারে, কিংবা এনার্জি হতে পারে, কিংবা ডেন্সিটি হতে পারে, কিংবা ডিসপ্লেসমেন্ট হতে পারে, কিংবা প্রেশার হতে পারে। আমরা যদি এটা দেখি যে সময় সাপেক্ষে এগুলোর বারবার পরিবর্তন হচ্ছে, কখনো বেশি কখনো কম, কখনো বেশি কখনো কম, এমন যদি তৈরি হয়, তাহলে তাকে আমরা বলবো তরঙ্গ। আই থিঙ্ক বুঝতে পারলে তরঙ্গ কি। মাথায় রাখবে শব্দ হলো এক প্রকার তরঙ্গ। তো তরঙ্গের ক্ষেত্রে এটাও সাথে সাথে কি মাথায় রাখবে, বলবে যে স্যার শব্দ হলো এক প্রকার তরঙ্গ। শব্দ হলো এক প্রকার তরঙ্গ, এক প্রকার তরঙ্গ। ঠিক আছে, মূলত এই অধ্যায়ে যেহেতু আমরা শব্দকে নিয়ে আলোচনা করছি, এই কারণের জন্য আমরা শব্দের কথা বলবো। অবভিয়াসলি আলোর কথা যেটা দেখো, আলো হলো এক প্রকার তরঙ্গ, তোমরা চাইলে এখানে লিখে রাখতে পারো আলো হলো এক প্রকার তরঙ্গ। আলো হলো এক প্রকার তরঙ্গ। তো আমরা সবসময় মাথায় রাখবো যে তরঙ্গ প্রবাহের জন্য যে সবসময় মাধ্যম প্রয়োজন হয় এমনটা না। কখনো কখনো শব্দ প্রবাহের জন্য মাধ্যমের প্রয়োজন হয়, কখনো কখনো শব্দ প্রবাহের জন্য কোনো প্রকার মাধ্যমের দরকার নেই। চলো দেখা যাক এরপরে, শব্দ হলো এক প্রকার তরঙ্গ তো আমরা বললাম। একটা তরঙ্গ যদি হয় তাহলে তার কি কি বৈশিষ্ট্য থাকা উচিত। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য থেকে যদি আমরা স্টার্ট করি, মাথায় রাখবে জেনারেলি শব্দ প্রবাহের জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে শব্দ যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তাহলে মিডিয়ামকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাবে না। তরঙ্গের বৈশিষ্ট্য কি, মিডিয়ামকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাবে না, মিডিয়ামকে ইউজ করবে বা মাধ্যমকে ইউজ করবে, মাধ্যমকে ইউজ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এই না যে মাধ্যমকে সাথে নিয়ে যাবে সব। তাহলে প্রথম বৈশিষ্ট্য কি হয়, যে কোনো তরঙ্গের ক্ষেত্রে, যে কোনো তরঙ্গ, যে কোনো তরঙ্গ মাধ্যমের, যে কোনো তরঙ্গ মাধ্যমের স্থানচ্যুতি ঘটায় না, মাধ্যমের স্থানচ্যুতি ঘটায় না, স্থানচ্যুতি ঘটায় না, মাধ্যম ব্যবহার করে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয়। মাধ্যম ব্যবহার করে, মাধ্যম ব্যবহার করে করে এক স্থান থেকে, এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। এক স্থান থেকে অন্যত্র, অন্যত্র প্রবাহিত হয়, প্রবাহিত হয়। 2 নম্বর কি মাথায় রাখবে, বলবে স্যার যে কোনো যদি তরঙ্গ থাকে, তাহলে তরঙ্গের জন্য একটা নির্দিষ্ট স্পিড ফিক্স,
ওই স্পিডেই যাবে। তাহলে শব্দের জন্য কি হয়, একটা নির্দিষ্ট স্পিড থাকে, সেই স্পিড নিয়ে ও প্রবাহিত হতে পারে। তো মাথায় রাখবে শব্দ হলো তরঙ্গ, কারণ কারণ ইহার সুনির্দিষ্ট ইহার সুনির্দিষ্ট সুনির্দিষ্ট বেগ রয়েছে, সুনির্দিষ্ট বেগ বর্তমান। আচ্ছা, এরপরে কি মাথায় রাখবে, যদি মাধ্যমে কোনো রকম এক্সট্রা আলাদা নয়েজ থাকে, নয়েজ মিন্স হচ্ছে গিয়ে মনে করো অন্যান্য যে আরো বাকি 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 এনার্জিগুলো, সেই এনার্জিগুলো কি চায়, এই যে শব্দ তুমি আমার আমার ভয়েস যে তোমরা শুনতে পাচ্ছ, সেই ভয়েসটা আমি বেশি দূর পর্যন্ত গেলে শুনতে পাবে না তোমরা। কেন শুনতে পাও না, তার কারণ হচ্ছে গিয়ে আমরা যদি বেশি জোরে কথা বলি একটা জায়গা পর্যন্ত যাবে, তার মানে কি হয়, তারপরে বাধা পেতে স্টার্ট করে। তার মানে তরঙ্গের ক্ষেত্রে কিছুটা দূর অন্তর তার শক্তি কি হতে থাকে, নষ্ট হতে থাকে। তাহলে তরঙ্গ কিছুটা দূর অন্তর কিছুটা দূর অন্তর তার শক্তি হ্রাস করে। যেমন দেখবে আমরা যদি একটা ঢিলকে যে পুকুরের মধ্যে ফেলি, তাহলে তার যে ওয়েভ তৈরি হবে সেই ওয়েভটা কিছুটা দূর পর্যন্ত যাবে, তারপরে আর যাবে না। তার মানে আমরা এর থেকে কি বুঝতে পারি, যে আমাদের এই যে আমরা যেটা বলছি যে শব্দ হলো এক প্রকার তরঙ্গ, তার বৈশিষ্ট্যগুলোকে কমপ্লিটলি ভ্যালিড করায়, তাই না? এর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এর বৈশিষ্ট্যগুলোকে কমপ্লিটলি ভ্যালিড করায়। বোঝা গেল তোমাদের এই জিনিসটা? আচ্ছা, যদি আমরা শব্দ কেন এক প্রকার তরঙ্গ বুঝতে পারি, তাহলে শব্দের যে তরঙ্গ, সেই তরঙ্গ নিশ্চয়ই কি ক্লাসিফাই করা যায়, বা তরঙ্গগুলোকে ক্লাসিফাই করা যায়, আর শব্দ তার মধ্যে কোন প্রকার তরঙ্গের মধ্যে পড়বে সেটাকে আমাদের জানতে হবে। মাথায় রাখবে তরঙ্গ দু রকমের হয়। এক ধরনের তরঙ্গকে বলা হয় তির্যক তরঙ্গ। ফার্স্ট টাইপস অফ তরঙ্গকে বলা হয় তির্যক তরঙ্গ। তির্যক তরঙ্গ তির্যক তরঙ্গ তির্যক তরঙ্গকে ইংলিশে বলে ট্রান্সভার্স ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভ। আর সেকেন্ড টাইপের তরঙ্গকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লঙ্গিটিউডিনাল ওয়েভ। সেকেন্ড টাইপের তরঙ্গকে কি বলা হয়? অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লঙ্গিটিউডিনাল ওয়েভ। তাহলে এক টাইপের তরঙ্গের নাম হলো তির্যক তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ। আরেক ধরনের তরঙ্গের নাম হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লঙ্গিটিউডিনাল ওয়েভ। ফার্স্ট টাইপের তরঙ্গের যদি আমরা কথা বলি, অর্থাৎ আমি যদি তির্যক তরঙ্গকে নিয়ে কথা বলি, তাহলে কি হবে শোনো। আগে এই জিনিসটাকে ফিল করে নাও, তারপরে তার যে কিছু বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোকে লিখবো। ফার্স্ট, যদি এমন হয় যে একটা সংস্থায় যদি যে পার্টিকেলগুলো থাকবে, নাম্বার অফ যে পার্টিকেলগুলো থাকবে, তোমরা যদি যে পার্টিকেলগুলোকে দেখতে পাও, সেই পার্টিকেলগুলোর ক্ষেত্রে এখানে যে পার্টিকেলগুলো দেখতে পাচ্ছ, এই পার্টিকেলগুলো মনে করো নিজে আপ ডাউন করছে। পার্টিকেল কি করছে? আপ ডাউন করছে। পার্টিকেল আপ ডাউন করছে। তাহলে পার্টিকেল কি করলো? এর একটা পজিশনের সাপেক্ষে নিজে আপ ডাউন করলো। আর পার্টিকেল যদি আপ ডাউন করে, আর মোশন যে তরঙ্গের যে মোশন হবে বা ওয়েভের যে মোশন হবে, সামনের দিক বরাবর হলো। ওয়েভের মোশন কোন দিক বরাবর হলো? সামনের দিকে। আর পার্টিকেলের মোশন কোন দিক বরাবর হলো? ওপর নিচে। তাহলে সংস্থায় যে কণাগুলো থাকবে, যেমন দড়ির ক্ষেত্রে, যদি দড়ির ক্ষেত্রে দেখবে ওয়েভ কোন দিকে যায়? সামনের দিকে এগিয়ে যাচ্ছে না? এরকম একটা দড়িকে পুশ করো, তাহলে কোন দিকে এগিয়ে যাচ্ছে? সামনের দিকে। আর পার্টিকেলগুলো কোন দিক বরাবর উঠছে? উপরের দিক বরাবর, তাই না? যেমন দড়ির ক্ষেত্রে কেমন হয়, দড়ির ক্ষেত্রে এমন ভাবে চলতে থাকে না দড়ি একটা, যদি দড়ির ক্ষেত্রে ওয়েভ জেনারেট করো। আচ্ছা, একটা একটা যদি পালস দিয়ে বোঝার চেষ্টা করো, আমি ফার্স্ট এখান থেকে একটা ওয়েভের পালস তৈরি করলাম, তারপরে এই পালসটা কোথায় যাবে? এখান থেকে একটু সরে এগিয়ে গিয়ে এই জায়গায় যাবে। আচ্ছা, তারপরে কি হবে? এটাকে, এই পালসটা এখানে চলে যাবে, তারপরে এই পালসটা কোথায় চলে যাবে? এই পালসটা তারপরে এখানে চলে যাবে। রাইট? কথা বোঝা গেল? যে আমরা যদি একটা পালস সৃষ্টি করি, তাহলে সেই পালসে যে পার্টিকেলটা থাকবে, সেই পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট কিভাবে হবে? ব্রেসার, সেই পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট হবে এভাবে। এই হচ্ছে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট। আর পার্টিকেলের ডিসপ্লেসমেন্টের সাথে ওয়েভের মোশন কোন দিক বরাবর যাচ্ছে? এই দিক বরাবর। তাহলে আমি এক্ষেত্রে বলতে পারি তির্যক তরঙ্গ কাকে বলে? তির্যক তরঙ্গ হলো যদি পার্টিকেল আর
ওয়েভের মধ্যবর্তী অ্যাঙ্গেলের মান 90 ডিগ্রি হয়। যদি পার্টিকেলের মোশন, এটা হচ্ছে পার্টিকেলের মোশন, এটা হচ্ছে পার্টিকেলের মোশন, আর এটা হচ্ছে আমাদের ওয়েভের মোশন, এদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়। থিটার মান কত ডিগ্রি যদি হয়? যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা তাকে কি বলবো? তাকে আমরা বলবো তির্যক তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ। আই থিঙ্ক ক্লিয়ার। ওয়েভ মোশনের ক্ষেত্রে যদি আমরা তির্যক তরঙ্গ কাকে বলে? যদি পার্টিকেলের মোশন আর ওয়েভের মোশনের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তবে তাকে আমরা বলবো তির্যক তরঙ্গ। সিমিলারলি আমি যদি তোমাকে অনুদৈর্ঘ্য তরঙ্গের কথা বলি, তাহলে তুমি কি বলবে? বলে অনুদৈর্ঘ্য তরঙ্গ হলো যদি পার্টিকেলের মোশন আগে পিছে করে, যদি পার্টিকেলের মোশন আগে পিছে করে, আর ওয়েভও এভাবে সামনের দিক বরাবর এগিয়ে যায়, প্রত্যেকটা মাধ্যমে পার্টিকেলকে কি করবে? আগে পিছে ধাক্কা দেবে, দিতে দিতে যদি ওয়েভের মোশন এদিক বরাবর যায়, তাহলে পার্টিকেলের মোশন কেমন ভাবে হচ্ছে? আগে পিছে। পার্টিকেলের মোশন কেমন হচ্ছে? আগে পিছে। এটা হচ্ছে পার্টিকেলের মোশন। আর আমরা যদি দেখি ওয়েভের মোশন সামনের দিকে হচ্ছে, এভাবে ওয়েভের মোশন সামনের দিকে হচ্ছে, তাহলে এই টাইপের তরঙ্গকে আমরা কি বলবো? তির্যক তরঙ্গ। এই টাইপের তরঙ্গকে আমরা কি বলবো? তির্যক তরঙ্গ। তির্যক তরঙ্গের ক্ষেত্রে তার মানে আমরা দেখতে পেলাম যে পার্টিকেলের মোশন আর আমাদের যে ওয়েভের মোশন রয়েছে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো 0 ডিগ্রি। পার্টিকেল আর ওয়েভ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত রয়েছে? 0 ডিগ্রি, বা অর 180 ডিগ্রিও হতে পারে। যখন পিছনের দিকে যাবে তখন 180 ডিগ্রি হবে। যেমন এটার ক্ষেত্রে যদি আমি স্লো মোশন করে এটাকে তোমরা যদি খেয়াল করো, তাহলে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমি এই জায়গা থেকে যে একটা স্পার্ক তৈরি করব, দেখো ভালোভাবে, একটা ডেনসিটি পার্টযুক্ত জিনিস বারবার এদিক ওদিক করছে, তাই না? তার মানে একবার ওদিকে যাচ্ছে, আবার এদিকে আসছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে আসে। যেই পার্টটা দেখবে, একটা পার্ট রয়েছে যে পার্টটা এক জায়গায় জমা হয়ে ধীরে 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 এদিক বরাবর যাচ্ছে, এটার ক্ষেত্রে কেমন হবে? বলবে এক্ষেত্রে এই হচ্ছে কি আমার স্প্রিং, এই পার্টটা মনে করো দেখবে এই যে কম্প্রেস করা রয়েছে, আর এর পরের পার্ট যেটা রয়েছে সেটার ক্ষেত্রে কি হবে? আবার এরকম হয়ে যাবে, তারপরে আবার নর্মালি, আবার তারপরে কি হবে? তারপরে আবার কি হবে? লাস্ট স্টেপে এইটা আবার নর্মাল থাকবে, আর একদম যে লাস্টের যে পার্ট রয়েছে, সে পার্টটা আবার নিজেদের সাথে একদম কাছে কাছে অবস্থান করবে, রাইট? তো এভাবে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা যে ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছে, বা পার্টিকেলের যে মোশন তৈরি হচ্ছে বা এনার্জি তৈরি হচ্ছে, সেটা ধীরে ধীরে একদিক থেকে আরেক দিক বরাবর শিফট হলো। তাহলে আই থিঙ্ক এবার অনুদৈর্ঘ্য তরঙ্গ আর তির্যক তরঙ্গের মধ্যে যে ডিফারেন্স, সেটা তোমাদের জন্য ক্লিয়ার। ঠিক আছে, আমরা এই দুটো পেজের ক্ষেত্রে এই পার্ট দুটো আর দরকার নেই, তোমরা বুঝে গেছো যে অনুদৈর্ঘ্য তরঙ্গ আর তির্যক তরঙ্গ কি। তোমরা বাড়িতে অনুদৈর্ঘ্য তরঙ্গ আর তির্যক তরঙ্গের মধ্যে পার্থক্য লেখার চেষ্টা করবে, যাতে কোশ্চেন পেপার লেখাও তো শিখতে হবে না? তো কোশ্চেন কিভাবে লেখে, যা যা পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলোকে লেখা স্টার্ট করবে। ঠিক আছে, কি করবে? যে অনুদৈর্ঘ্য তরঙ্গ আর তির্যক তরঙ্গ তৈরি করলো। এবার শোনো, আমি যদি তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করি যে শব্দ কি? শব্দ হলো একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ ক্ষেত্রে আমি বরং এই পেজের মধ্যে তোমাদেরকে একটা নতুন কনসেপ্টকে বলে দিই, যেখানে আমরা বলবো শব্দ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ কি প্রকারের তরঙ্গ যদি কেউ জিজ্ঞাসা করে, তাহলে বলবে শব্দ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। যেহেতু আজকের আমরা মূলত শব্দকে নিয়েই আলোচনা করব, তো আমাদের জানতে হবে শব্দ হলো একটা কি টাইপের তরঙ্গ? অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে কি হয়? আমরা দেখলাম যে কোথাও একটা ডেনসিটি যুক্ত মাধ্যম তৈরি হবে, আবার কোথাও সেটাকে লুজ হয়ে যাবে, কোথাও আবার বেশি পরিমাণে জমা হবে, আবার কোথাও হালকা, আবার বেশি পরিমাণে, আবার কম পরিমাণে। তো আমি এখানে সাউন্ডের লেয়ার বাই লেয়ার এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করতে পারি। দেখো আমি এখানে যদি একটা কাজ করি, এখানকার যে পার্ট রয়েছে, হ্যাঁ, এখানকার যে পার্ট রয়েছে সেই পার্টটাকে নিয়ে আমি মনে করো এখানে রাখলাম, আর এখানে রাখলাম। ওকে, শুনে নাও, ভালোভাবে বোঝার চেষ্টা করো। একদম যে ফার্স্টের পার্টে রয়েছে, আমি যখন এখান থেকে হর্ন দেব, হর্ন আওয়াজ মানে সাউন্ড প্রডিউস করা, হর্ন দিলাম, হর্ন দিলে কি হবে? এখানকার যে শুরুতে যে মিডিয়ামগুলো রয়েছে, সেই মিডিয়ামগুলো কি হবে? কম্প্রেস হবে। সেই মিডিয়ামগুলো কি হবে বলো? বলেছে শুরুর এই যে মাধ্যমগুলো রয়েছে, সেই মাধ্যমগুলো শুরুতে, এটা হচ্ছে নর্মাল,
নর্মালের পরে আমি এখান থেকে নিচ্ছি, আমি এই মাধ্যমগুলো কি হবে একজন আরেকজনের সাথে গায়ে কাছাকাছি চলে আসবে, এটা এইভাবে চলে আসবে, এটা তারপরে কি হবে এর সাথে এখানে চলে আসবে, আবার এটা কি হবে এর সাথে এর কাছাকাছি চলে আসবে। এই শুরুর এটুকু মাধ্যমে না স্থানচ্যুত হবে, ঠিক আছে? তাহলে আমরা যখন হর্ন পুশ করলাম তখন যে ওয়েভটা তৈরি হলো সেই ওয়েভটা শুরুর আগের দিকের যে ওয়েভগুলো তৈরি হচ্ছে সেই ওয়েভগুলোকে আমরা পুশ করলাম, আর এখানকার যে মিডিয়ামগুলো রয়েছে সেগুলো কি হলো, সেগুলো একটা জায়গায় গিয়ে কম্প্রেস হয়ে গেল। এবার শোনো কি হবে নেক্সট স্টেপে, আমরা এটা বলতে পারি যে এখানে আমার যে পার্টটাতে জমা হচ্ছে না, যে পার্টটাতে গিয়ে এই জিনিসগুলো জমা হচ্ছে সেটাকে বলা হয় ঘনীভবন। সেটাকে কি বলা হয়? ঘনীভবন বা কম্প্রেশন। এটাকে কি বলে? ঘনীভবন বা কম্প্রেশন। এক জায়গায় গিয়ে জমা হওয়া। যখন অনেকগুলো আমাদের এরকম যে লেয়ার থাকবে, আমরা যখন সাউন্ড তৈরি করছি, সাউন্ড প্রডিউস করছি, এই যে সামনের যে লেয়ারগুলো থাকে কিছুটা লেয়ার কম্প্রেস হয়, তো কম্প্রেস হয়ে এখানে যেটা তৈরি করে তার নাম হচ্ছে ঘনীভবন। এরপরে আমি মনে করি এখানে আবার লেয়ারগুলো রয়েছে, তো এবার কি হবে, এবার দেখতে পাবে তুমি যখন তুমি কথা বলবে, এরপরে এই পার্টটা থেকে একটা ওয়েভ, এই পার্টটা থেকে একটা ওয়েভ আবার এর কাছাকাছি চলে আসবে, রাইট? আবার এই পার্টটা থেকে একটা ওয়েভ কি হবে এদিক বরাবর কাছাকাছি এর চলে যাবে, আবার এই পার্টটা থেকে ওয়েভ এর কাছাকাছি এরকম ভাবে এরা এরকম ভাবে চলে যাবে, তাই না? মানে এখানকার যে এনার্জিটা ছিল সেই এনার্জিটা আস্তে আস্তে ধীরে ধীরে এদিক বরাবর যাচ্ছে। তাহলে আমি কথা বললাম, কথা বলার পরে ফার্স্ট স্টেপ এনার্জি এর কাছে গেল, এই পার্টটা এরকম ভাবে কম্প্রেস হয়ে গেল, কম্প্রেস হয়ে তো আস্তে আস্তে ধীরে ধীরে চলতে থাকবে, তারপর এনার্জিটা কার কাছে গেল? এর কাছে গেল। এবার আমরা দেখতে পেলাম যে শুরুর দিকের যে মিডিয়ামগুলো ছিল সেই মিডিয়ামগুলোতে আর কোনো চেঞ্জ আছে না। তার মানে আমরা কি দেখলাম, যে যখন আওয়াজটা প্রবাহিত হচ্ছে বা যখন ওয়েভটা প্রবাহিত হচ্ছে এই ঘনীভবনটা তখন পরের কেসে পরের যে পার্টিকেলগুলো রয়েছে, সামনে যে পার্টিকেলগুলো রয়েছে, সামনে যে মিডিয়ামগুলো রয়েছে সেই মিডিয়ামগুলোকে কম্প্রেস করছে, সেই মিডিয়ামগুলোকে কি করছে? কম্প্রেস করে দিল। মানে শুরুতে কাকে করছিল? একদম সামনের দিকের মিডিয়ামগুলোকে। তারপরে কাকে কম্প্রেস করলো? তার আগের দিককার মিডিয়ামগুলোকে। যখন আগের দিককার মিডিয়ামগুলোকে কম্প্রেস করলো বা সংকুচিত করলো বা ঘনীভূত করলো, ঘনীভবন হলো, তখন দেখলাম আগের যে মিডিয়ামগুলো ছিল সেগুলো আবার আগের জায়গায় ব্যাক করে গেছে, তাই না? এগুলোর ক্ষেত্রে আর কোনো চেঞ্জ হয়নি। তার মানে এগুলোর ক্ষেত্রে কি হয়েছে? প্রসারণ হয়ে গেছে, আবার আগের মতন হয়ে গেছে, আবার প্রসারণ হয়ে গেছে। এই ঘটনাটাকে আমরা বলি তনুভবন, ঠিক আছে? এটাকে বলা হয়, এটাকে আমরা বলছিলাম কম্প্রেশন, আর এটার ক্ষেত্রে আমরা বলি রেয়ার ফ্র্যাকশন বলতে পারো, বাট এটার ক্ষেত্রে আরো বেটার ওয়ার্ড ইউজ করা যায়, ঠিক আছে? ঘনীভবন আর তনুভবনই থাক, কম্প্রেশন আর রেয়ার ফ্র্যাকশন বলতে পারো। কম্প্রেশন আর রেয়ার ফ্র্যাকশন হচ্ছে, আর এর মাধ্যমে আমরা যদি দেখতে পাই যে এটা ধীরে 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 আগের পার্টের দিকে এগিয়ে যাবে। এটার ক্ষেত্রে কি হবে? এরপরে আবার যখন ওয়েভের ক্ষেত্রে মোশন হবে তখন দেখা যাবে এটা এদিক বরাবর চলে যাচ্ছে, এরা এর কাছাকাছি চলে যাচ্ছে, এরা এর কাছাকাছি চলে যাচ্ছে। এর ফলে আমরা কি দেখতে পাচ্ছি? একটা জায়গায় একটা ওয়েভের ক্ষেত্রে একটা যে ডিস্টারবেন্স ক্রিয়েট করলাম আমরা শুরুতে হর্নের মাধ্যমে, সেই ডিস্টারবেন্সটা শুরুতে কোথায় ছিল? এখানে ছিল। তারপরে ডিস্টারবেন্সটা কোথায় ক্রিয়েট হলো? এখানে তৈরি হলো। তারপরে ডিস্টারবেন্সটা কোথায় ক্রিয়েট হলো? এখানে ক্রিয়েট হলো। তার মানে কি পুরো ডিস্টারবেন্সটাই, যে এই যে পুরো ডিস্টারবেন্স যেটা ছিল সেটা কি এখানকার পার্টিকেলগুলোকে এখানে নিয়ে চলে গেছে? তা না। তোমরা দেখতে পাচ্ছ খুব একটা ছোট জায়গা জুড়ে ডিস্টারবেন্সটা ক্রিয়েট হয়, খুব অল্প জায়গা জুড়ে ডিস্টারবেন্স ক্রিয়েট হয়, আর সেটাকে ধীরে ধীরে ফলো করিয়ে নিয়ে যাওয়া হয়। তো আই থিঙ্ক তোমাদের এখানে যে শব্দের ক্ষেত্রে কিভাবে প্রবাহিত হয় সেটা তোমরা বুঝতে পারলে। এভাবে যদি তুমি, এটা তো আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গের বৈশিষ্ট্য গেল, এভাবে সিমিলারলি যদি তুমি দড়ির ক্ষেত্রে দেখো, তাহলে দড়ির ক্ষেত্রে যে কেসটা দেখেছিলে সেটা তির্যক তরঙ্গের জন্য আমাদের কাজে লাগে। আই থিঙ্ক ক্লিয়ার এই পর্যন্ত। আমরা নেক্সট টপিকে যদি চলে যাই স্প্রিং এর সাহায্যে, তো আমরা স্প্রিং এর সাহায্যে যেটাকে আমরা বলছিলাম যে অলরেডি একবার বুঝিয়ে দেওয়া হয়েছে তোমাদেরকে যে স্প্রিং এর সাহায্যে কিভাবে অনুদৈর্ঘ্য তরঙ্গ সৃষ্টি করা যায়। আমরা যদি এটা কি স্থির অবস্থা একটু হয়ে যাক, ভালোভাবে খেয়াল করে দেখো, আমি যদি একটা পোর্শনকে এটাকে দিই, একটা পার্ট ভালোভাবে খেয়াল করে দেখো বারবার এদিক ওদিক করছে, একটা পার্ট দেখো বারবার এদিক ওদিক যাচ্ছে। যে পার্টটা বেশি কাছাকাছি চলে যাচ্ছে না, যে পার্টটা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবে, যেই পার্টটা বেশি কাছাকাছি চলে যাচ্ছে স্প্রিং এর একটা পার্ট এর মাঝখান থেকে দেখো বারবার এরকম ভাবে কাছাকাছি চলে এসে সেটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত করছে। যেই পার্টটা কাছাকাছি চলে আসে সেটার নাম, সেটার ক্ষেত্রে আবার কি ঘনীভবন হবে, আর যেই পার্টটার ক্ষেত্রে দূরে দূরে চলে যাচ্ছে তার ক্ষেত্রে আবার কি হবে বলবে? ভবন হবে। এভাবে আমরা স্প্রিং এর সাহায্যে অনুদৈর্ঘ্য তরঙ্গ ব্যাখ্যা করতে পারি, অলরেডি আগে বলেছি। তো বরঞ্চ আমরা ঘনীভবন তনুভবনের ক্ষেত্রে লেখচিত্রের সাহায্যে এদের যে রিপ্রেজেন্টেশন সেটাকে আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি, সেটা তুলনামূলকভাবে আমাদের জন্য অনেকটা বেটার হবে। তো আমরা দেখতে পেলাম যে যদি একটা বস্তুর ক্ষেত্রে কোথাও একটা শুরুতে আমরা এখানে কতগুলো ওয়েভ ফর্ম করছিলাম, আমরা আরেকবার সেই ওয়েভ ফর্মগুলোকে এঁকে নেই।
আমরা যে ওয়েভ ফর্মগুলো এখানে ক্রিয়েট করছিলাম, আমরা পুরোটা আর করবো না, একবার বোঝার জন্য যতটা দরকার সেটা আলোচনা করে নিই। আমরা মনে করো এখানে যে ওয়েভ ফর্মগুলো তৈরি করছিলাম না, আমরা যে এখানে যে ওয়েভ ফর্মগুলো তৈরি করছিলাম এখানে, সেই ওয়েভ ফর্মগুলোর ক্ষেত্রে কি হয় বলবে স্যার, এই ওয়েভ ফর্মগুলো এখানে ইচ অ্যান্ড এভরি ওয়েভ ফর্ম যেটা রয়েছে এখানে, ইচ অ্যান্ড এভরি ওয়েভ ফর্ম যেগুলো রয়েছে সেগুলো যখন আমি সাউন্ড তৈরি করছি বা সাউন্ড প্রডিউস করছি, তখন একজন আরেকজনের সাথে গায়ে 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 লেগে লেগে চলতে থাকবে। কি বললাম, যখন আমরা ওয়েভ ফর্ম তৈরি করছি তখন আমরা কি দেখতে পেলাম, যে একজন আরেকজনের সাথে গায়ে লাগবে, আরেকজন আরেকজনের সাথে গায়ে লাগবে, একজন আরেকজনের সাথে গায়ে লেগে 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 যে ডিস্টারবেন্স, সেই ডিস্টারবেন্সটাকে ক্রিয়েট করছে। শুরুতে দেখেছিলাম এরকম একটা পজিশনের ডিস্টারবেন্স ছিল, তারপরে কি দেখতে পেয়েছিলাম, এরকম একটা পজিশনের ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছিল, তারপরে দেখতে পেলাম এরকম একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হলো, আর এট দ্য এন্ড হয়তো এরকম কোন একটা জায়গায় ডিস্টারবেন্স ক্রিয়েট হবে। তো আমরা বলতে পারি যেই জায়গাগুলোতে ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছিল, যেখানে আমাদের বাতাস একেবারে একজন আরেকজনের সাথে গায়ে লেগে যাচ্ছিল, তাকে আমরা কি বলেছিলাম, কম্প্রেশন। আমরা কি দেখতে পেয়েছিলাম, দুটো জিনিস দেখতে পেয়েছিলাম, একটা দেখতে পেয়েছিলাম কম্প্রেশন বা ঘনীভবন, আর একটা দেখতে পেয়েছিলাম রেয়ারফ্যাকশন বা তনুভবন। তো আমি যদি ঘনীভবন ভার্সেস তনুভবন গ্রাফ আঁকি তাহলে কেমন হবে ভাবো। আমি যদি এখানে দেখি, বলবে স্যার একটা নির্দিষ্ট মোমেন্টে আপনি দুটো একসাথে দেখতে পাবেন। কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো একটা ওয়েভের ক্ষেত্রে এখানে আমি যদি এবার আসি হচ্ছে তুমি এখানে কি লিখতে চাও, লিখতে পারো যে এখানকার যে বাতাসের লেয়ারগুলো রয়েছে একজন আরেকজনের খুব কাছাকাছি অবস্থান করছে, আর যখন খুব কাছাকাছি অবস্থান করবে তার মানে আমি তার ক্ষেত্রে কি বলতে পারি, বলবে স্যার ওই জায়গার ঘনত্ব বেড়ে গেছে। কি বলতে পারি ওই ক্ষেত্রে, বলবে স্যার ওই জায়গাকার ঘনত্ব বেড়ে গেছে। যখন একজন একজনের খুব কাছাকাছি চলে আসবে তখন আমরা কি বলবো বলো, বলবে স্যার ও ক্ষেত্রে এই জায়গাকার ঘনত্ব বেড়ে গেছে। তো আমি একদিক বরাবর ঘনত্ব লিখলাম আর একদিক বরাবর আমি সরণ লিখলাম। তাহলে আমি বলতে পারি যে ঘনত্ব এক জায়গার শুরুতে, তার মানে কি হলো, শুরুতে একদম শুরুর পজিশনের ঘনত্ব বাড়বে, বলবে হ্যাঁ স্যার শুরুর পজিশনের ঘনত্ব এখানে বাড়বে, তারপরে আবার কিছুটা দূরে চলে যাবে, আবার এরকম ভাবে চলতে থাকবে। তো এই যে পিকগুলো যেগুলো দেখতে পাচ্ছ, যে জায়গায় যেই পার্টগুলো উঠছে না, এই পার্টগুলোকে বলা হয় ঘনীভবন। এটা কার কার পার্ট, এটা হচ্ছে ঘনীভবনের পার্ট। আর যেই পার্টগুলোকে দেখতে পাচ্ছি যে নিচে নেমে যাচ্ছে না, সেই পার্টটার নাম কি হবে, সেই পার্টটার নাম হচ্ছে কি তনীভবন বা তনুভবন। বোঝা গেল? তো আমাদের এই গ্রাফের সাহায্যে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গকে রিপ্রেজেন্ট করতে পারি। তো মাথায় রাখবে গ্রাফ কিন্তু ওই এরকম ভাবে না যে স্যার ওয়েভের মোশন হচ্ছে এভাবে আর পার্টিকেল এভাবে না, এটা আমরা গ্রাফের সাহায্যে প্রত্যেকটা মোমেন্টে রিপ্রেজেন্টেশন করলাম। আমরা দেখলাম যে একটা মোমেন্টে যখন আওয়াজ করা হয় তখন একবার ঘনীভবন আর একবার তনুভবন এমন হচ্ছে। ম্যাক্সিমাম বাচ্চার ক্ষেত্রে কেমন প্রবলেম হয়, অনেকে ভাবে যে স্যার আপনি বললেন যে এক জায়গায় কম্প্রেশন হচ্ছে আর এক জায়গায় রেয়ার ফ্র্যাকশন হচ্ছে, বাট আপনি কার্ভ আঁকছেন তো তির্যক তরঙ্গের মতন না। এটা আমি প্রত্যেকটা মোমেন্টে কতটা ডেনসিটি হয়েছে সেই ডেনসিটিটাকে পয়েন্ট করেছি, আর ওই পয়েন্ট ওই জায়গাকার সরণকে পয়েন্ট করেছে, পয়েন্ট করে আমি এই কার্ভটাকে টেনেছি। কথা বোঝা গেল? আমি কি করেছি, এখানকার প্রত্যেকটা মুহূর্তে ওই জায়গাকার সরণকে একটা পয়েন্ট করেছি, আর ওখানে যে ডেনসিটির মান রয়েছে বা ওখানে যে ঘনত্ব রয়েছে সেই ঘনত্বকে আমরা পয়েন্ট আউট করেছি। এই দুটোকে যখন আমরা পয়েন্ট আউট করেছি তখন যে গ্রাফ তৈরি হচ্ছে সেই গ্রাফটা আমাদের ঘনত্ব বনাম সরণ গ্রাফ হিসেবে পরিচিত। এবার আমাদের কাছে গ্রাফ ইম্পর্টেন্ট, এরপরে যেটা রয়েছে সেটা আরো বেশি ইম্পর্টেন্ট। আমি যদি তোমাকে বলি সরণ আর দূরত্বের সাথে কিভাবে গ্রাফ প্রবাহিত হচ্ছে, তাহলে তুমি কি বলবে, বলো স্যার কি ভাবে গ্রাফ প্রবাহিত হচ্ছে, মানে আপনি কার কথা জিজ্ঞাসা করছেন? আমি তোমাকে বলবো আমি ডিস্টারবেন্স কিভাবে প্রবাহিত হচ্ছে। শুরুতে ডিস্টারবেন্স এখানে ছিল, তারপরে ডিস্টারবেন্স এখানে ছিল, তারপরে ডিস্টারবেন্স এখানে ছিল, তারপরে ডিস্টারবেন্স এখানে ছিল। শোনো আমি যেভাবে গ্রাফটা আঁকবো তার বৈশিষ্ট্য কি হবে। আমি মনে করো আওয়াজ তিনবার করে সেম আওয়াজ করলাম, আমি বললাম, আমি এখানে মনে করো বললাম ফিজিক্যাল সায়েন্স যে ওয়ার্ডটা আমি সেটাকে মনে করো তিনবার বললাম। আমি বললাম ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স। আমরা শুরুতে ফিজিক্যাল সায়েন্স এখানে ছিল, তারপরে এটা এই পজিশন পর্যন্ত যেতে যেতে দ্বিতীয় ফিজিক্যাল সায়েন্সটা তৈরি হবে, তারপরে এবার তৃতীয় ফিজিক্যাল সায়েন্স তৈরি হবে। চলো একটু বোঝার চেষ্টা করো আমি এখানে যে কার্ভ আঁকছি সেটার ক্ষেত্রে কি হবে। আমি এখানে ফিজিক্যাল সায়েন্সের যে কার্ভ আঁকবো, মানে আমি ফিজিক্যাল সায়েন্স যখন বলবো তার কার্ভ আঁকছি। বোঝার চেষ্টা করো, এখানে আমি এদিক বরাবর কাকে নিচ্ছি, একদিক বরাবর দূরত্বকে নেব, দূরত্ব বৃদ্ধির সাথে সাথে কিভাবে চেঞ্জ হবে, আর উপরের দিক বরাবর আমি কি নিলাম, আমি উপরের দিক বরাবর সরণকে নেব। এবার মনে করো আমি আমি যখন কথা বললাম তখন কি হবে, আমি যখন কথা বললাম তখন এখানকার আওয়াজ করলাম না, আওয়াজ তৈরি করলাম, আওয়াজ তৈরি করলে আমি দেখলাম, আওয়াজ তৈরি করে আমি দেখলাম, আওয়াজ তৈরি করে আমি কি দেখলাম,
আমি প্রথমবার যখন ফিজিক্যাল সায়েন্স বললাম, এই যে ফিজিক্যাল সায়েন্স আওয়াজটা যাচ্ছে, দ্বিতীয়বার আবার একটা, এই পর্যন্ত একটা ফিজিক্যাল সায়েন্স ওয়ার্ড শেষ, তাই না? এবার দ্বিতীয় ফিজিক্যাল সায়েন্স ওয়ার্ড স্টার্ট হবে, আর দ্বিতীয় ফিজিক্যাল সায়েন্স যখন ওয়ার্ড স্টার্ট হবে তখন তার মানে কেমন হবে বলেছে, দ্বিতীয় ফিজিক্যাল সায়েন্স ওয়ার্ড স্টার্ট হলে পরেরটা এভাবে আরো যেতে থাকবে। তুমি যদি এটাকে আরেকটু বাড়িয়ে নাও তাহলে বুঝতে পারবে, এটাকে আরেকটু বাড়িয়ে নিতে পারো, এটাকে বাড়িয়ে নিলে, এটাকে যদি আরেকবার বাড়িয়ে নাও তাহলে দ্বিতীয় ফিজিক্যাল সায়েন্স ওয়ার্ডের জন্য এই যে ওয়েভ তৈরি হবে, আর এইভাবে আরেকটা ওয়েভ ফর্ম তৈরি করে দিলাম। তাহলে প্রথম ফিজিক্যাল সায়েন্স ওয়ার্ড কোথা থেকে কত পর্যন্ত, এতটা। দ্বিতীয় ফিজিক্যাল সায়েন্স ওয়ার্ড, এই প্রথমটা তখন কোথা থেকে কোথায় শিফট হয়ে যাবে, এই জায়গা থেকে এত পর্যন্ত হয়ে যাবে, আর তখন দ্বিতীয়টা এই জায়গা থেকে এতটা পর্যন্ত। 3 নম্বরটা বলো কি হবে, বলেছে 3 নম্বরটা এই পজিশন থেকে স্টার্ট হবে আর এই পজিশন পর্যন্ত হবে। বোঝা গেল? তো আমাদের এই হচ্ছে গিয়ে টোটাল আমরা যে আমাদের রিপ্রেজেন্টেশন। যদি আমরা কোনো তির্যক তরঙ্গের কথা বলি তাহলে তার ক্ষেত্রে, তির্যক তরঙ্গের ক্ষেত্রে কি হবে, 90 ডিগ্রি কোণে থাকবে। আর যদি আমি কোনো পার্টিকেলের ক্ষেত্রে, দেখো এখানে আমি যদি আমার একটু যদি বলে দিই, দেখো রিপ্রেজেন্টেশন সেম হবে। আমি দড়ির কথা যদি ভাবি, রিপ্রেজেন্টেশন সেম হবে দড়ির কথা। দড়ির কাহিনী কি ছিল, ফার্স্টে দড়ির ক্ষেত্রে একটা পালস তৈরি করলাম, পালস তৈরি করলে কি হবে, দড়ি সেই পালসটা উপরের দিক বরাবর উঠলো, আবার সেই পালসটা কিছুটা টাইম পর সামনের দিক বরাবর যাবে, তত সময় এই দিক থেকে আবার দ্বিতীয় পালস তৈরি করে ফেললাম, তারপরে আবার কি করলাম, এদিক থেকে তৃতীয় পালস তৈরি করে ফেললাম, একটা পালস উপরে, দেখবি একটা পয়েন্ট হাইয়েস্ট উপরে উঠবে, আবার সেটাই নিচে নামবে, আবার এদিক বরাবর যাবে, তাই হয় না? এবার এটার ক্ষেত্রে আমি তো করার চেষ্টা করছি। দেখো আমি যদি এভাবে এটাকে যদি আমি এরকম করি তাহলে দেখো একটা পালস উপরে উঠছে নিচে নামছে, একটা পালস উপরে উঠছে আর নিচে নামছে, তাই না? আমি যদি এখানে একটা দড়ির কথা ভাবি, এটার ক্ষেত্রে দেখো আমি যদি একটা পালস তৈরি করি তাহলে আমি কি করব, একটা উপরে উঠবে একটা পোর্শন নিচে নামবে, আর দেখো এই গ্রাফটার মতনই হবে, ঠিক আছে? যদি ভাই এটা দেখে গ্রাফটা আমরা আসলে আঁকিনি, প্রত্যেকটা পজিশনকে আমরা যদি প্লট করি তাহলে আমরা দেখতে পেলাম এমন আসে। তাহলে আমরা দেখতে পেলাম তরঙ্গের একটা বৈশিষ্ট্যই এটা যে তরঙ্গ এভাবে উৎপন্ন হয়, তরঙ্গ এভাবে আমরা লক্ষ্য করতে পারি। আচ্ছা, এবার আমাদের আজকের যে ক্লাসে আমরা আজকের ক্লাসে কি কি শিখলাম, আজকে আমরা ক্লাসে বুঝতে পারলাম সবার ফার্স্ট যে শব্দ যে বিস্তার হবে, শব্দ বিস্তারের জন্য মাস নেসেসারি মিডিয়াম প্রয়োজন। যদি কোনো প্রকার মাধ্যম না থাকে তাহলে কোনো আমরা শব্দকে দেখতে পাবো না। 2 নম্বর আমরা কি দেখতে পেলাম, যে শব্দের কোনো অস্তিত্ব নেই। 2 নম্বর আমরা কি দেখতে পেলাম, 2 নম্বর আমরা দেখলাম যে শব্দ প্রবাহের জন্য মাধ্যম তো দরকার, সে মাধ্যমটাকে কেমন হতে হবে আর তার কিছু বৈশিষ্ট্য। যেহেতু শব্দ এক প্রকার তরঙ্গ, তো শব্দের সম্পর্কে এবার আলোচনা স্টার্ট হলো। তারপরে আমরা দেখতে পেলাম তরঙ্গ দু প্রকারের হয়, একটা হচ্ছে তির্যক তরঙ্গ, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তির্যক তরঙ্গ কাদেরকে বলে, যদি পার্টিকেলের মোশন উপর নিচ হয় আর তার সাথে যদি ওয়েভের মোশন সামনের দিক থাকে, বা ছোট ভাষায় বলতে গেলে যদি এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি থাকে, তাহলে তাকে আমরা বলবো তির্যক তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে, যদি পার্টিকেলের মোশন আগে পিছে হয় আর তরঙ্গ যদি সামনের দিকে যায়, অর্থাৎ এদের মধ্যবর্তীকার কোণ যদি 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি থাকে, তাহলে তাদেরকে আমরা বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর আমরা লেখচিত্রের সাহায্যে এই দুই প্রকার তরঙ্গকেও প্রকাশ করেছিলাম। আজকে ক্লাস এখানে কমপ্লিট হলো। নেক্সট যে ক্লাস আসবে সেই ক্লাসে আমরা ব্যাখ্যা করব তরঙ্গের ক্ষেত্রে যে বিভিন্ন টার্মগুলো থাকে, সেই টার্মিনোলজিগুলোকে নিয়ে আমরা শেখার চেষ্টা করব। চলো, থ্যাংক ইউ সবাইকে।